প্রিয় শিক্ষার্থীরা, বাংলা ব্যাকরণের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা জানো এর আগের ক্লাসগুলোতে আমরা আধুনিক বাংলা বানানের নিয়ম নিয়ে আলোচনা করছিলাম। সেই ধারাবাহিকতায় আজকেও আমরা আধুনিক বানানের একটি অংশ বাংলা বানানের ক্ষেত্রে ই ব্যবহারের নিয়ম কি কি সেগুলো নিয়ে আলোচনা করব। বাংলা ভাষায় আমাদের বাংলা বর্ণমালায় ই ধ্বনি আছে দুইটি, একটা হচ্ছে ই এবং আরেকটি হচ্ছে দীর্ঘ ই। ই মানে হচ্ছে সংক্ষিপ্ত ই, ই সংক্ষিপ্ত ই, আর দীর্ঘ ই তার মানে যেখানে যেমনটা উচ্চারণ, যখন ই কারটা সংক্ষেপ উচ্চারণ হয় তখন সেটাকে বলছে ই, আবার যেখানে একটু দীর্ঘ উচ্চারণ হচ্ছে তখন সেটাকে বলছে দীর্ঘ ই বা দীর্ঘ ই কার। তো এই যে দুইটা ই ধ্বনির ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে সংস্কৃত শব্দে বা সংস্কৃত ভাষায় এই দুইটা ই এর উচ্চারণ অনেকটা শ্রুতি নির্ভর, মানে ঠিক যেখানে যেমন উচ্চারণ ঠিক সেটা অনুযায়ী বানানটা লেখা হয়, উচ্চারণ অনুযায়ী বানানটা লেখা হয়, বানানটার ক্ষেত্রে শ্রুতি নির্ভরতা কাজ করে। কিন্তু আমাদের বাংলা অন্যান্য যেসব শব্দ আছে বাংলা ভাষার ক্ষেত্রে দেখা যায় যে এই ই ধ্বনির ক্ষেত্রে আসলে শ্রুতি নির্ভরতা কাজ করে না, বরং স্মৃতি নির্ভরতা কাজ করে। অর্থাৎ আগে থেকে আমাদের মাথায় বা মনের মধ্যে যেটা আছে, যেটা আমরা শিখেছি, যেটা আমাদের ব্যবহার করতে বলা হয়েছে সেটাই ব্যবহার করতে হবে। ঠিক যেটা উচ্চারণ করছি সেটার দিকে মনোযোগী না হয়ে বরং স্মৃতি নির্ভর হয়ে উঠতে হবে। কারণ আসলে এই দীর্ঘ ইকারের উচ্চারণটা সাধারণত সংস্কৃত ভাষায় রক্ষিত হয়ে আসছে, কিন্তু আমাদের বাংলা ভাষায় সেই সংস্কৃত শব্দটি যখন আমরা আমাদের বাংলা ভাষায় ব্যবহার করছি তখন সেই সংস্কৃত শব্দের মতো করে আমরা কিন্তু আর উচ্চারণ করছি না। যেখানে যেমন টান দিয়ে উচ্চারণ করার কথা ছিল আমরা আমাদের বাংলা ভাষায় সেভাবে সেটা উচ্চারণ করি না। সেজন্য এই দীর্ঘ ইকারটি আসলে সংস্কৃত ভাষায় থাকলেও আমাদের বাংলা ভাষায় সেটা যেন হারিয়ে যাচ্ছে। তো সেদিক থেকে তাই নিয়মগুলোর ক্ষেত্রে আমাদের একটু স্মৃতি নির্ভরতার আশ্রয় নিতে হচ্ছে। তো এবার বাংলা একাডেমির নির্দেশ অনুসারে আধুনিক বাংলা বানানে যে ইকার ব্যবহারের বিষয়গুলো উঠে এসেছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। বাংলা একাডেমি প্রথমে কি বলছে, বলছে যে সকল অতৎসম শব্দে, অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি কিংবা মিশ্র যে শব্দ আছে সেই শব্দগুলোতে এখন থেকে সবসময়ই ই এবং তার কার চিহ্ন, এই যে কার, এই চিহ্নটি ব্যবহৃত হবে। যদি কার চিহ্ন ব্যবহার করার প্রয়োজন হয় তখন এটা ব্যবহার করতে হবে, আর নাহলে যখন শুধু ইকার ব্যবহারের প্রয়োজন হবে তখন শুধু এই ইকারটি ব্যবহার হবে। দীর্ঘ ইকারটি কোনো অতৎসম শব্দ, অর্থাৎ দেশি, বিদেশি কিংবা মিশ্র অথবা তদ্ভব যে শব্দগুলো আছে এখানে দীর্ঘ ইকার ব্যবহৃত হবে না। ব্যবহার করলে সেটা ভুল হিসেবে গণ্য হবে, কারণ আমাদের ধ্বনির ক্ষেত্রে আমরা এটা উচ্চারণ করি না। আমরা উদাহরণ হিসেবে দেখতে পাচ্ছি এখানে কি লেখা আছে, খেয়াল করো, আরবি, জাপানি, ডিগ্রি, কুমির, এই শব্দগুলোতে সবগুলোতে রস্বীকার ব্যবহৃত হয়েছে, যে রস্বীকার ব্যবহৃত হয়েছে। তো এই যে রস্বীকার ব্যবহারের কারণটি, কারণ এগুলো হচ্ছে অতৎসম শব্দ, অর্থাৎ অতৎসম শব্দের ক্ষেত্রে সাধারণত ওই যে দীর্ঘ ইকারটার উচ্চারণ হয় না। তো সেই দিক থেকে এর উচ্চারণগুলোতে সবসময় এই রস্বীকারটি ব্যবহৃত হবে। যেমন জাপানি, নয়ের সঙ্গে ই, কিংবা আরবি বয়ের সঙ্গে ইকার ব্যবহৃত হয়েছে। আবার ডিগ্রি বানানোর ক্ষেত্রে খেয়াল করো, অনেক সময় তোমরা এই ডিগ্রি বানানটার ক্ষেত্রে ডয়রসি গয়র ফলায় দীর্ঘ ই ব্যবহারটি দেখতে পারো। তো দীর্ঘ ই যদি থাকে তাহলে সেটা ব্যাকরণগতভাবে ভুল, কেননা এটা একটি বিদেশি শব্দ। আর বাংলা একাডেমির মত অনুসারে বা বাংলা একাডেমির যে নিয়মটি প্রবর্তন করেছে সেখানে বলছে যে বিদেশি কোনো শব্দে দীর্ঘ ইকার ব্যবহৃত হবে না, বরং রস্বীকার ব্যবহৃত হবে। যেহেতু ডিগ্রি একটি ইংরেজি শব্দ, ইংরেজি ভাষা থেকে এসেছে, অর্থাৎ বিদেশি শব্দ, সেজন্য এখানে কোনো সময়ই দীর্ঘ ইকার দিয়ে উচ্চারণ করা যাবে না, দীর্ঘ ইকার দিয়ে লেখা যাবে না।
সবসময় দুইটাতেই রসিকা দিয়ে লিখতে হবে। কুমির বানানোর ক্ষেত্রে তাই। কুমির যেহেতু একটি অতৎসম শব্দ, তাই এই ময়ের সঙ্গে কিন্তু দীর্ঘ ইকার নিয়ে না ব্যবহৃত হয়ে বরং রসিকার ব্যবহৃত হয়েছে। আমরা পরের নিয়মে চলে যাই। এর আগে তো দেখলাম যে অতৎসম শব্দে রসিকার ব্যবহৃত হবে। বাংলা একাডেমি তৎসম শব্দের ক্ষেত্রে কি বলছে? বাংলা একাডেমি তৎসম শব্দের ক্ষেত্রে বলছে যে যেসব তৎসম শব্দে রসি এবং দীর্ঘ ই উভয়ই শুদ্ধ, কেবল সেসব শব্দে রসি এবং তার কার চিহ্ন ব্যবহৃত হবে। তার মানে আগের বার বলেছে যে সকল অতৎসম শব্দে রসিকার ব্যবহৃত হবে, আর এখন বলা হচ্ছে যে যে সকল তৎসম শব্দে, অতৎসম শব্দ তো আমাদের গেল, তাহলে তৎসম শব্দের ক্ষেত্রে যে শব্দগুলো তৎসম শব্দ মানে সংস্কৃত যে শব্দ বাংলা ভাষায় হুবহু আমরা ব্যবহার করি, সেই শব্দগুলোর ক্ষেত্রে যেখানে রসি এবং দীর্ঘ ই দুইটাই শুদ্ধ, মানে দুইটা উচ্চারণই আসলে শুদ্ধ, সেসব ক্ষেত্রে এখন থেকে এই রসিকারটি ব্যবহৃত হবে, দীর্ঘ ইকারটি আর ব্যবহৃত হবে না। এটাই বাংলা একাডেমির নির্দেশনা। আমরা একটা উদাহরণ দেখি। যেমন ধরো কিংবদন্তি, এই বানানটা দুইটাই শুদ্ধ, এখানে এতদিন দুইটাই শুদ্ধ হিসেবে ছিল, কারণ উচ্চারণের দিক থেকে কিংবদন্তি, এই যে ই এর টানটা সংক্ষেপেও কিছুটা হয়, আবার দীর্ঘ আকারেও যদি আমরা উচ্চারণ করি তবুও এটা সঠিক। তো সেই দিক থেকে এখন বাংলা একাডেমি বলছে কোনটা আমরা লিখবো, বানানের ক্ষেত্রে কোন ইকারটা ব্যবহার করব, কিংবদন্তি বানানে কোন ইকার ব্যবহার করব, রসিকার নাকি এই দীর্ঘ ইকার। বাংলা একাডেমির মত হচ্ছে এই রসিকারটি ব্যবহৃত হবে। বাংলা একাডেমি বলছে এই রসিকারটি ব্যবহার করা হবে, দীর্ঘ ইকারটি আর ব্যবহার করা যাবে না। পরের নিয়মের ক্ষেত্রে তাই। কি বলছে খেয়াল করো, পদবী, আবার এখানেও পদবী, দুইটা পদবী বানানোর ক্ষেত্রে আগে সাধারণত আমরা দীর্ঘ ইকার দিয়েও ব্যবহার করতে পারতাম, রসিকার দিয়েও ব্যবহার করা যেত, কেউ কেউ ব্যবহার করতো, তো দুইটাই একসময় শুদ্ধ হিসেবে পরিগণিত হতো। কিন্তু বাংলা একাডেমি এখন বলছে উচ্চারণগত দিক থেকে দুইটাই যেহেতু শুদ্ধ, তো সেই সব ক্ষেত্রে, সেসব শব্দের ক্ষেত্রে এখন থেকে আমরা শুধু এই রসিকারটি ব্যবহার করব, দীর্ঘ ইকারটি আর ব্যবহার করব না। তার মানে আমরা এটাকে এই পদবী বানান লিখবো, পদবী বয় রশ্মি দিয়ে লিখবো, আবার কিংবদন্তি বানানোর ক্ষেত্রে এই যে দন্ত নয় তয়ের রশ্মি দিয়ে লিখবো, দীর্ঘ ইকার দিয়ে আর লিখবো না, এটা আমাদের জন্য ভুল। পদবী বানান যদি দীর্ঘ ইকার দিয়ে লিখি সেটাও আসলে আমাদের জন্য ভুল হবে বাংলা একাডেমির মত অনুসারে। আমরা পরবর্তী কোনো নিয়মে চলে যাই। সাধারণত দেখা যায় আমাদের বাংলা ভাষায় যেসব তৎসম শব্দ আছে, মানে সংস্কৃত যেসব শব্দ ব্যবহৃত হয়, সেসব শব্দগুলোতে কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে ইন প্রত্যয় যোগ করে নতুন শব্দ গঠন করা হয়ে থাকে। যেমন খেয়াল করো, গুণী, গুণ, গুণ একটা শব্দ, সেই গুণ শব্দের সঙ্গে ইন প্রত্যয় যোগ হয়ে যায় গুণী। গুণ শব্দের সঙ্গে ইন প্রত্যয় যোগ হলে হয়ে যায় গুণী। ইন থেকে ই, সংক্ষেপে ইন থেকে ইটা সংক্ষিপ্ত হয়ে যায় ই। তো এই যে গুণ শব্দের সঙ্গে ইন প্রত্যয় যোগ হয়ে যায় গুণী, দীর্ঘ ইকার রূপান্তরিত হয়। তো আমরা যদি গুণী শব্দটা লিখি তাহলে তখন আমাদের বানানটা লিখতে হয় এরকম, গুণী, মধ্যমে দীর্ঘি দিয়ে লিখতে হয়, দীর্ঘ ইকার দিয়ে লিখতে হয়। তো এখন বাংলা একাডেমি কি বলছে? বাংলা একাডেমি বলছে যে সংস্কৃত ইন প্রত্যয়ান্ত শব্দের দীর্ঘ ইকারান্ত রূপ, দীর্ঘ ইকারান্ত যে রূপ সমাসবদ্ধ হলে সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী সেইগুলোতে রস ইকার ব্যবহৃত হবে। মানে এটা কি? এই যে খেয়াল করো, সংস্কৃত ইন প্রত্যয়ান্ত মানে প্রত্যয়, অন্ত, অন্ত মানে তো শেষ, আর শেষে যে ইন প্রত্যয় যোগ হচ্ছে, সেই ইন প্রত্যয় যোগ হওয়ার কারণে যেখানে সেটা দীর্ঘ ইকারে রূপ লাভ করছে, দীর্ঘ ইকার, ইন প্রত্যয় যেখানে দীর্ঘ ইকারে রূপান্তরিত হচ্ছে, সেই দীর্ঘ ইকার যদি শব্দটা শুধু শব্দটাই থাকে, আগের শব্দ থাকে, তাহলে দীর্ঘ ইকার থাকবে গুণী। কিন্তু সেই রূপটার পরে যদি আবার মানে সেই রূপটা যদি সমাসবদ্ধ হয়, মানে তার সঙ্গে যদি অন্য কোনো শব্দ যুক্ত হয়, যেমন এই গুণী শব্দটার সঙ্গে যদি আমি জন শব্দটা যোগ করি,
তাহলে এই শব্দটা সমাসবদ্ধ হয়ে গেল না? গুণী, এটি ধর একটি শব্দ, জন আরেকটি শব্দ। এই দুইটা শব্দ যখন যুক্ত হয়ে যাচ্ছে, মানে সমাসবদ্ধ রূপ লাভ করছে সমাসের মাধ্যমে, গুণী যে জন সমান সমান গুণীজন, এই গুণী শব্দটা মূর্ধন্য দীর্ঘী লেখা হলেও এখন খেয়াল করো, যখন এটা সমাসবদ্ধ হয়ে গেল তখন বাংলা একাডেমি বলছে যে আর এইটা দীর্ঘ ইকার আগে থাকলেও এখন আর থাকবে না, কারণ এইখানে গুণীজন, আমরা আগে হয়তো গুণী গুণী এই নয়ের সঙ্গে যে ইটা আছে সেই ইটার একটা টান ছিল, কিন্তু যখন বলছে গুণীজন তখন সেই গয়ের সঙ্গে এই যে ন ন ধ্বনির সঙ্গে অর্থাৎ মূর্ধন্য ণ ধ্বনির সঙ্গে যে ইকারটা, সেই দীর্ঘ ইকারটা আর উচ্চারণ হচ্ছে না, বরং সেই ইকারটার উচ্চারণ একটু সংক্ষিপ্ত হয়ে আমাদের জিহ্বা তখন পরের ধ্বনিগুলো উচ্চারণের জন্য চেষ্টা করে, আর যে কারণে এই ই ধ্বনিটার উচ্চারণ একটু সংক্ষেপ হয়ে যায়। তাই সে অনুযায়ী আসলে লিখতে হবে গুণীজন, এই মূর্ধন্য রস্যিকা দিয়ে লিখতে হবে। ঠিক একই রকম ভাবে মন্ত্রী বানানের ক্ষেত্রেও দীর্ঘ ইকার দিয়ে সাধারণত এই ইন প্রত্যয়ন্ত রূপ দীর্ঘ ইকার। মন্ত্র যোগ ইন সমান মন্ত্রী, সেখান থেকে এই সঙ্গে যদি আবার পরিষদ শব্দটা যুক্ত হয়ে যায় সমাসবদ্ধভাবে, সমাসবদ্ধ রূপ লাভ করে, তখন কিন্তু এই মন্ত্রী বানানের ক্ষেত্রে এই রসিকাটি ব্যবহৃত হবে। একই রকম ভাবে আমরা আরেকটা নিয়মের দিকে মনোযোগ দিই। বলছে কি, সংস্কৃত ইন প্রত্যয়ন্ত শব্দের সাথে তয় বা ফলা কিংবা তা প্রত্যয় যুক্ত হলে ইকার হবে। ইন প্রত্যয়ন্ত শব্দের সাথে খেয়াল করো, এই যে সহযোগী, সহযোগ যোগ সহযোগ শব্দের সঙ্গে ইন প্রত্যয়ন্ত যুক্ত হলে সেটা হয়ে যায় দীর্ঘ ইকার, এই আগেরটার মতোই দীর্ঘ ইকার রূপ লাভ করে। ইন প্রত্যয়ের থেকেই সেটা ইন প্রত্যয় যুক্ত হলে সেখানে আসলে দীর্ঘ ইকারের উচ্চারণ আসে। তো সহযোগ যোগ ইন যখন যুক্ত হয় তখন সেটা রূপান্তরিত হয় সহযোগীতে। সহযোগী বানানোর ক্ষেত্রে তাই দীর্ঘ ইকার, যেহেতু এর সঙ্গে ইন প্রত্যয় যুক্ত হয়। তো সহযোগী যখন আমরা লিখবো তখন তার বানানোর ক্ষেত্রে তো দীর্ঘ ইকার ব্যবহার করব, কিন্তু যখন বলছে কি এই শব্দের সাথে যদি তয় বা ফলা কিংবা তা প্রত্যয় যুক্ত হয় নতুন করে, মানে আগে তো ইন প্রত্যয় যোগ হয়েছে, ইন প্রত্যয় মানে হচ্ছে এই যে দীর্ঘ ইকার তো যুক্ত হলো, বলছে এরপরে যদি আবারও নতুন করে তা প্রত্যয় কিংবা তয় বা ফলা প্রত্যয়টি যুক্ত হয়, তাহলে তখন সেই আগের ইন প্রত্যয়ন্ত সেই দীর্ঘ ইকারটি আর দীর্ঘ ইকার থাকবে না, সেখানে রস্যিকার হয়ে যাবে। এই যে সহযোগী তা, মনে করো আমি সহযোগী শব্দের সঙ্গে তা প্রত্যয় যোগ করব, তো তা প্রত্যয় যোগ করলে আগের যে ইন প্রত্যয়ান্তর রূপ অর্থাৎ দীর্ঘ ইকারান্তর যে রূপ, এই দীর্ঘ রূপ দীর্ঘ ইকার এটি আর থাকবে না, সেটি এই রস্যিকার হয়ে যাবে। আবার একটা উদাহরণের ক্ষেত্রে খেয়াল করো, বলছি কৃতি, কৃতি দীর্ঘ ইকার, কৃত যোগ ইন সমান সমান কৃতি, সেই শব্দ ক্ষেত্রে দীর্ঘ ইকার রয়েছে, কিন্তু যখন আবার তয় ব ফলা যুক্ত হচ্ছে এর সঙ্গে তখন কিন্তু সেটার দীর্ঘ ইকারটি থাকছে না, বরং সেটা রস্যিকারে রূপান্তরিত হয়ে যাচ্ছে। কারণ ওই একই আগের মতোই, যে আমাদের এই ধ্বনিটা শেষে থাকলে তার যে একটা উচ্চারণের দীর্ঘতা তৈরি হয়, মানে উচ্চারণটা প্রলম্বিত হয়, ওই ধ্বনিটার উপর একটা চাপ পড়ে, এই জন্য ধ্বনিটার উচ্চারণ একটু দীর্ঘ হয়। কিন্তু যখন এরপরে এই ধ্বনিটার পরে যখন আবার নতুন করে আরেকটা ধ্বনি আমাদের জিহ্বা উচ্চারণ করতে চায়, তখন কিন্তু সেই ধ্বনিটার উচ্চারণ একটু সংক্ষেপে হয়ে পরের ধ্বনি উচ্চারণ করার জন্য জিভ সামনের দিকে এগিয়ে যায়, যে কারণে এই ধ্বনিটার চাপ কম পড়ার কারণে এর উচ্চারণটা দীর্ঘ না হয়ে বরং সংক্ষিপ্ত হয়ে যায়। তাই এই বানানটা এইভাবে লিখতে হবে, কৃতিত্ব। আমরা আরেকটি নিয়ম দেখি। বাংলা একাডেমি বলছে যে পদাশ্রিত নির্দেশক টিতে ইকার হবে, মানে পদে কোনো একটা পদের শেষে আমরা যে টি শব্দটি ব্যবহার করব সেই টি শব্দের বানানে রসিকার হবে নাকি দীর্ঘ ইকার হবে। বাংলা একাডেমি বলছে রসিকার দিয়ে লিখতে হবে, এই যে এরকম ভাবে লিখতে হবে, ইকার দিয়ে লিখতে হবে। উদাহরণ কি, যেমন ছেলেটি, লোকটি, বইটি ইত্যাদি।
বাংলা একাডেমি বলতে চাইছে যে জাতি বা ভাষার নামের শেষে সাধারণত ইকার ব্যবহার করতে হবে। মানে জাতিবাচক যেসব শব্দ আছে কিংবা ভাষার নামকে বোঝানোর জন্য যেসব শব্দগুলো ব্যবহৃত হয়ে থাকে সেগুলোর ক্ষেত্রে এখন থেকে সবসময় ইকার দিয়ে লেখা হবে। উদাহরণ কি? উদাহরণে যে নেপালি, জাপানি, ইংরেজি, জার্মানি ইত্যাদি যে শব্দ আছে সবগুলোতেই রসিকার দিয়ে লেখা হবে। আরেকটা ব্যাপার হলো যে মৌলিক ক্রিয়াবাচক শব্দে এবং পদে ইকার ব্যবহৃত হবে। মৌলিক ক্রিয়াবাচক শব্দ, উদাহরণ খেয়াল করো, বিলানো, ছিটানো, নিড়ানো এই জাতীয় যত শব্দ আছে এরকম মৌলিক ক্রিয়াবাচক যেসব শব্দ বা পদ ব্যবহৃত হয় আমাদের ভাষায় সেগুলোতে সবসময় এই রসিকার দিয়ে লেখা হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মোটামুটি আমাদের বাংলা ভাষায় ই ধ্বনি রসি ধ্বনিটি ব্যবহারের বাংলা একাডেমি প্রদত্ত নিয়ম। আগামীতে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আবার আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো। সবাইকে ধন্যবাদ, এখানেই সমাপ্ত করছি।